গুড আফটারনুন স্টুডেন্টস। আজকে একাদশ শ্রেণীর পুঁইমাচার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পুঁইমাচা গল্পের আমি শেষাংশ পড়াবো। তৃতীয় অংশ, তৃতীয় পরিচ্ছেদ নাম দিয়ে আমি শেষাংশ পড়াবো। বাকি অংশটুকু আজকে আমি আলোচনা করব, বোঝাতে বোঝাতে এগিয়ে যাব। দেখো, যা যা প্রশ্ন আসবে আমি এখান থেকে বলে দেবো তোমাদের। আচ্ছা দেখো, এটা তোমাদের ফার্স্ট সেমিস্টারই আছে। একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের বলছি, তোমাদের ফার্স্ট সেমিস্টারে কিন্তু পুঁইমাচা আছে। আর একটা কথা পড়ানোর আগে বলে রাখি, তোমাদের কিন্তু অবশ্যই আচ্ছা ওটা না হয় পড়ার শেষেই বলবো। দেখো, বৈশাখ মাসের প্রথমে তোমাদের এতটা পড়িয়েছিলাম যে কতটা পড়িয়েছিলাম যে দ্বিতীয় পরিচ্ছেদে আমি পড়িয়েছিলাম, মানে 3টে ভাগে আমি ভাগ করেছি। দ্বিতীয় পর্বে, পরিচ্ছেদ না পর্ব, এটা তৃতীয় পর্বে আমি বাকি অংশটা পড়াবো। দ্বিতীয় পর্বে আমি 3টে পর্বে ভাগ করেছিলাম পুরো গল্পটা। দ্বিতীয় পর্বের শেষে ছিল খেন্তি তার মায়ের কাছে পিঠে খাচ্ছে। সে অনেকগুলো পিঠে খেয়ে নিয়েছে। তখন খেন্তির মা অন্নপূর্ণা খেন্তিকে দেখে বলছে যে, মনে মনে ভাবছে যে তাকে খেন্তি এতই ভালো মেয়ে যে তাকে বকো, মারো, গাল দাও, টু শব্দটা খেন্তি করে না। আচ্ছা, এতটা হচ্ছে দ্বিতীয় পর্বের অংশ। চলে যাচ্ছি তৃতীয় পর্বে। তৃতীয় পর্বে কী আছে দেখো, বৈশাখ মাসের প্রথমে সহায় হরির এক দূরসম্পর্কীয় আত্মীয়ের ঘটকালিতে খেন্তির বিবাহ হইয়া গেল। বৈশাখ মাসে, তাহলে কোন মাসে খেন্তির বিয়ে হয়েছিল? বৈশাখ মাসে, ঠিক আছে। খেন্তির বাবার নাম কি? সহায় হরি, ঠিক আছে। কার সাথে বিয়ে হয়েছিল? সহায় হরির এক দূরসম্পর্কীয় আত্মীয়ের সাথে। দ্বিতীয় পক্ষে বিবাহ করিলেও পাত্রটির বয়স 40 খুব বেশি কোনো মতেই হইবে না। তাহলে যে পাত্রের সঙ্গে খেন্তির বিয়ে হয়েছিল তার কত বয়স? 40 বছরের বেশি হবে না। আর কোন পক্ষের বিয়ে ছিল এটা? পাত্রটি দ্বিতীয় পক্ষে। তাহলে খেন্তি ছিল দ্বিতীয় পক্ষের বউ। তবুও প্রথমে এখানে অন্নপূর্ণা আদৌ ইচ্ছুক ছিলেন না। অন্নপূর্ণা বলতে খেন্তির মা কিন্তু খেন্তিকে এই জায়গায় বিয়ে দিতে চায়নি। কিন্তু পাত্রটি সঙ্গতি সম্পন্ন, শহর অঞ্চলে বাড়ি, সিলেট, চুন ও ইটের ব্যবসায় 2 পয়সা নাকি করিয়াছে। এইরকম পাত্র হঠাৎ মেলাও বড় দুর্ঘটনা কিনা। দেখো কি বলছে এখানে, বলছে যে পাত্র খুবই সঙ্গতি সম্পন্ন, বলতে খুবই অবস্থা আছে তাদের ভালো। আচ্ছা, তারপর পাত্রের বাড়ি কোন দিক থেকে পাত্র ভালো? তার টাকা পয়সা আছে। দেখো, সিলেট, চুন আর ইটের ব্যবসা করে থাকে। কিসের ব্যবসা তাদের? সিলেট, চুন ও ইটের ব্যবসা। আচ্ছা, কোথায় বাড়ি? শহর অঞ্চলে বাড়ি। এরকম পাত্র হঠাৎ মেলাও বড় দুর্ঘটনা পাওয়া যায় না। আচ্ছা, এবার বলছে দেখো, জামাইয়ের বয়স একটু বেশি। প্রথমে অন্নপূর্ণা জামাইয়ের সম্মুখে বাহির হইতে একটু সংকোচ বোধ করলেন। মানে জামাইয়ের সামনে বেরোতে অন্নপূর্ণার একটু মনে সংশয় হলো। সংশয় বলতে সংকোচ বোধ করলেন, তিনি ইতস্তত বোধ করছিলেন। পাছে খেন্তির মনে কষ্ট হয়, এই জন্য বরণের সময় তিনি খেন্তির সুপুষ্ট হস্তখানি ধরিয়া জামাইয়ের হাতে তুলিয়া দিলেন। কিন্তু খেন্তির মা মনে মনে খেন্তির সব কিছু জানতো। তো খেন্তির সুপুষ্ট হাতখানা কি করলো খেন্তির মা? খেন্তি যাতে মনে মনে কষ্ট না পায় সেই জন্য খেন্তির মা এলো বাইরে এবং জামাইয়ের হাতে তার হাতখানা তুলে দিল। চোখের জলে তাহার গলা বন্ধ হইয়া আসিল, কিন্তু কিছু বলিতে পারিলেন না। খেন্তির বিয়ে হয়ে গেল। খেন্তিকে আর চোখের জলে তাকে বিদায় জানালো তার মা। বাড়ির বাহির হইয়া আমলকিতলায় বেহারারা সুবিধা করিয়া লইবার জন্য বরের পালকি একবার নামাইল। তাহলে কি? আমলকিতলায় বেহারারা সুবিধা করে নিল এবং বরের পালকি নামলো কোথায়? আমলকিতলায়। অন্নপূর্ণা চাহিয়া দেখিলেন বেড়ার ধারে নীল রঙের একটা মেদি ফুলের গুচ্ছগুলি যেখানে নত হইয়া আছে। বেড়ার ধারে কি রঙের ফুল? নীল রঙের মেদি ফুল। মেদি ফুলগুলো কী রঙের ছিল? নীল রঙের ছিল। সেইগুলো নত হয়ে আছে। খেন্তির কম দামের বালুচরের রাঙা চেলির আঁচলখানা পালকির বাহির হইয়া সেখানে লুটাইতেছে। মানে খেন্তির কম দামের একটা বালুচরি ছিল, যেটা রাঙা চেলির ছিল।
পালকির বাহির হইয়া পালকির থেকে বাইরে বেরিয়ে সেখানে লুটছে। তার এই অত্যন্ত আগোছালো, নিতান্ত নিরীহ এবং একটু অধিক মাত্রায় ভোজনপটু মেয়েটিকে পরের ঘরে অপরিচিত মহলে পাঠাইতে তার বুক উদ্বেল হইয়া উঠেছিল। তার মেয়ে ছিল একটু আগোছালো, আর কি ছিল, নিতান্ত নিরীহ প্রকৃতির এবং একটু অধিক মাত্রায় ভোজনপটু, কিন্তু একটু ভোজনপটু খেতে ভালোবাসতো। আছে দেখবে সে 18-19টা পিঠেও খেয়ে নিচ্ছে। তো মেয়েকে খুবই ভালোবাসে তার মা অন্নপূর্ণা, তাকে নিতান্ত নিরীহ এবং একটু কী বলছে অপরিচিত মহলে তাকে মেয়েকে পাঠাতে বুক উদ্বেল হয়ে উঠলো। কার না? অন্নপূর্ণার। খেন্তিকে কি অপরে কি ঠিক বুঝবে? এটা ভাবছে তার মা যে খেন্তিকে কি অপরজন ঠিক বুঝতে পারবে খেন্তি কেমন, খেন্তি যদি কোনো ভুল করে বা খেন্তির মনের কথা কি বুঝবে? যাইবার সময় খেন্তি চোখের জলে ভাসিতে ভাসিতে সান্ত্বনার সুরে বলিয়াছিল, মা আষাঢ় মাসেই আমাকে এনো, বাবাকে পাঠিয়ে দিও দুটো মাস তো। বলছে আষাঢ় মাসে খেন্তি আসতে চেয়েছিল। কোন মাসে? আষাঢ় মাসে। বাবাকে পাঠিয়ে দিও 2 মাস তো। বলছে 2 মাস পরে আষাঢ় মাস, তোমরা কিন্তু অবশ্যই আমাকে নিয়ে আসবে। ও পাড়ার ঠান দিদি বলিলেন, তোর বাবা তোর বাড়ি যাবে কেন রে? আগে নাতি হোক তবে তো। বলছে আগে নাতি হোক তারপর তোর বাড়িতে যাবে। এটা তখনকার দিনে গ্রামের মানুষরা বিয়ে হলে এই কথাগুলো বলতেন। খেন্তির মুখ লজ্জায় রাঙা হইয়া উঠিল। জল ভরা ডাগর চোখের ওপর একটুখানি লাজুক হাসির আভা মাখায় আসে। এক গুয়েমি শুয়ে বলিল, না যাবে না বই কি। বলছে না যাবে না বই কি, দেখো তো কেমন না যান। বলছে দেখো তো কেমন না যান, আমার বাবা ঠিকই আমায় আনতে যাবে। ফাল্গুন চৈত্র মাসের বৈকালবেলার উঠোনের মাচায় রৌদ্রে দেওয়া আমসত্ত্ব তুলিতে তুলিতে অন্নপূর্ণার মন হু করিত। ফাল্গুন চৈত্র মাসে বিকেলবেলা কোথায়? উঠোনের মাচায় রৌদ্রে আমসত্ত্বগুলো শুকোতো আর খেন্তি তো খেত। তো অন্নপূর্ণার মন হু করছে। তার অনাচারী লোভী মেয়েটি আজ বাড়িতে নাই যে, কোথা হইতে বেড়াইয়া আসিয়া লজ্জাহীনার মতো হাতখানি পাতিয়া মিনতির সুরে অমনি বলিবে, মা বলবো একটা কথা, ওই কোনটা ছিঁড়ে একটুখানি, ওই আমসত্ত্বর কোন ছিঁড়ে একটুখানি দাও না। এরকম তো করতো। 1 বছরের উপর হইয়া গেছে, পুনরায় আষাঢ় মাস। 1 বছর হয়ে গেল, আবার আষাঢ় মাস এলো। 1 বছরের ওপর চলে গেছে, আবার পুনরায় আষাঢ় মাস এলো। বর্ষা বেশ নামিয়াছে। ঘরের দাওয়ায় বসিয়া সহায়হরি প্রতিবেশী বিষ্ণু সরকারের সহিত কথা বলিতেছেন। তাহলে এখানে আরেকটা চরিত্র পেলাম, বিষ্ণু সরকার, যে ছিল সহায়হরির প্রতিবেশী। কোথায় বসে গল্প করছিল? ঘরের দাওয়ায় বসে। সহায়হরি তামাক সাজিতে সাজিতে বললেন, ও তুমি ধরে রাখো, ওরকম হবেই দাদা। ওরা কি করছিল? ওরা গল্প করছিল, ঘরের দাওয়ায় বসে ওরা গল্প করছিল। তখন বলছে সহায়হরি তামাক সাজতে সাজতে কী বললেন, ও তুমি ধরে রাখো, ওরকম হবেই দাদা। আমাদের অবস্থার লোকের ওর চেয়ে ভালো কি আর জুটবে? বলছে আমাদের তো ঠিকই বিয়ে দিয়েছো তুমি, আমাদের অবস্থার লোকের এর থেকে ভালো আর কি জুটবে? বিষ্ণু সরকার তালপাতা চাটাইয়ের উপর উবু হইয়া বসিয়াছিলেন। দূর হইতে দেখিলেন মনে হইবার মতো তিনি রুটি করিবার জন্য ময়দা চটকাইতেছেন। হ্যাঁ, বিষ্ণু সরকার তালপাতার চাটাইয়ের উপর বসেছিল। কোথায়? তালপাতার চাটাইয়ের উপর। দূর হইতে দেখিলে মনে হইবার কথা, যেন মনে হবে তিনি রুটি করিবার জন্য এমনভাবেই বসেছিলেন যেন ময়দা মাখছেন। গলা পরিষ্কার করিয়া বলিলেন, না সব তো, আর তাছাড়া আমি যা দেবো নগদই দেবো। বলছে না, আমি যা দেবো নগদই দেবো। তোমার মেয়েটির হয়েছিল কি? বলছে তোমার মেয়ের কি হয়েছিল? সহায়হরি হুকাটায় 5-6টি টান দিয়া কাশিতে কাশিতে বললেন, বসন্ত হয়েছিল শুনলাম, বসন্ত হয়েছিল। ব্যাপার কি দাঁড়ালো বুঝলে? মেয়ে তো কিছুতে পাঠাতে চায় না। 250 আন্দাজ টাকা বাকি ছিল, বললে ও টাকা আগে দাও তবে মেয়ে নিয়ে যাও। বলছে মেয়ের বসন্ত হয়েছিল, তবু পণ বাকি ছিল 250 টাকা, ঠিক আছে, আন্দাজ করে বাকি। বলছে মেয়ে নিয়ে যাবে, কিন্তু তুমি আগে টাকাটা পাঠাও। একেবারে চামার। কে বলছে? বিষ্ণুর সাথে কথা বলতে বলতে বলছে একেবারে চামার। তারপর বললাম টাকাটা ভায়া ক্রমে ক্রমে দিচ্ছি। সহায়হরি বলেছিল আমি ক্রমে ক্রমে আস্তে আস্তে টাকাটা আমি দিয়ে দেবো। পুজোর তত্ত্ব কম করেও 30 টাকার কম হবে না ভেবে দেখলাম কিনা। পুজোর সময় তত্ত্ব পাঠিয়েছিল 30 টাকার। মেয়ের নানা নিন্দে ওঠালে, ছোটো লোকের মেয়ের মতো চলে, হাবাতে ঘরের মতো খায়, আর কত কি। বলছে ছোটো লোকের মেয়ের মতো চলে, হাবাতে ঘর না খেতে পাওয়া ঘরের মতো খায়, আরও কত কি। পৌষ মাসে দেখতে গেলাম, মেয়েটাকে ফেলে থাকতে পারলাম না। বুঝলে? বলছে মেয়েটাকে ফেলে থাকতে পারলাম না, পৌষ মাসে দেখতে গিয়েছিল। সহায়হরি হঠাৎ কথা বন্ধ করিয়া জোরে মিনিট কতক ধরিয়া হুকায় টান দিতে লাগলেন।
হঠাৎ কথা বন্ধ করে দিয়ে কয়েক মিনিট হুকোয় টান দিলেন। কিছুক্ষণ দুজনের কোনো কথা শোনাই গেল না। কিছুক্ষণ কি হলো, দুজনের কথা শুনতেই পেল না, মানে নিস্তব্ধতা ছিল। অল্পক্ষণ পরে বিষ্ণু সরকার বলিলেন, তারপর বিষ্ণু সরকার বলছে, আমার স্ত্রী অত্যন্ত কান্নাকাটি করতে পৌষ মাসে দেখতে গেলাম। মানে অন্নপূর্ণা কান্নাকাটি করায় দেখতে গেল পৌষ মাসে। মেয়েটার যে অবস্থা করেছে, শাশুড়িটা শুনিয়ে শুনিয়ে বলতে লাগলো, না জেনে শুনে ছোটো লোকের সঙ্গে কুটুম্বিতে করলে এইরকমই হয়, যেমনি মেয়ে তেমনি বাপ। পৌষ মাসের দিনে মেয়ে দেখতে এলেন শুধু হাতে, পৌষ মাসে শুধু হাতে মেয়ে দেখতে গেছে। পরে বিষ্ণু সরকারের দিকে চাইয়া বলছে, বলি আমরা ছোটো লোক কি বড় লোক, তোমার তো সরকার খুঁড়ো জানতে বাকি নেই, সরকার খুঁড়ো জানতে বাকি নেই। বলছে বিষ্ণুকে আবার সয়াহরি বলছে যে আমাকে যে অমন শুনিয়ে শুনিয়ে বললো মেয়ে শাশুড়ি, তা আমরা যখন ছোটো লোক, তাই তো, তা তোমরা তো সরকার খুঁড়ো তোমরা তো জানতে বাকি নেই। বলি পরমেশ্বর চাটুর্যের নামে নীলকুঠির আমলে এই অঞ্চলে বাঘে গরুতে এক ঘাটে জল খেয়েছে, এই অঞ্চলে বাঘে গরুতে এক ঘাটে জল খেয়েছে। আজই না হয় আমি প্রাচীন। আভিজাত্যের গৌরবে সহায়রী শুষ্ক স্বরে হা হা করিয়া খানিকটা শুষ্ক হাসি করিলেন। বলছে যে এই অঞ্চলে নীলকুঠির আমলে এই অঞ্চলে সবাই এক সমান, বাঘে গরুতে এক ঘাটে জল খেয়েছে। আজ না হয় আমি প্রবীণ হয়ে গেছি, প্রাচীন হয়ে গেছি। হ্যাঁ, আভিজাত্যের গৌরবে তখন ও নিজের আভিজাত্যতা বোধ মনে করলো এবং সে কী করলো, একটু শুষ্ক হাসলো। বিষ্ণু সরকার সমর্থন সূচক একটা অস্পষ্ট শব্দ করিয়া বার কত ঘাড় নাড়লেন। বিষ্ণু সরকার সমর্থন করলো। তারপর ফাল্গুন মাসেই তার বসন্ত হলো। এমন চামার বসন্ত গায়ে বেরোতেই টালায় আমার এক দুঃসম্পর্কের বোন আছে। টালায় তাহলে ছয়াহরির একটা কে ছিল, দুঃসম্পর্কের বোন ছিল। কে ছিল? এক দুঃসম্পর্কের বোন ছিল। তো একবার কালীঘাটে পুজো দিতে গিয়ে এসে তার খোঁজ পেয়েছিল, তারই ওখানে ফেলে রেখে গেল। বলছে যে কি বলছে যে এমন চামার বসন্ত গায়ে বেরোতে, কার না ওই খেন্তির গায়ে বসন্ত বেরোতেই কী হয়েছে, টালায় আমার এক দুঃসম্পর্কের বোন আছে, একবার কালীঘাটে পুজো দিতে এসে তার খোঁজ পেয়েছিল। তাহলে ওই বোনের খোঁজ কোথায় পেয়েছিল, মানে কারা পেয়েছিল? খেন্তির শ্বশুরবাড়ির লোকেরা সহায়রী দুঃসম্পর্কের বোনের খবর পেয়েছিল কালীঘাটে পুজো দিতে এসে। তারই ওখানে ফেলে রেখে গেল মেয়েকে। আমায় না একটা সংবাদ না কিছু, তারা আমায় সংবাদ দেয়, তা আমি গিয়ে তারপর খবর পাই সহায়রী, তারপর গিয়েছিল। দেখতে পাওনি? বলছে না, এমনই চামার গহনাগুলো অসুখ অবস্থাতেই গা থেকে খুলে নিয়ে তবে টালায় পাঠিয়ে দিয়েছে। গা থেকে যা ছিল খেন্তির সব গয়না খুলে ওকে টালায় পাঠিয়ে দিয়েছে। টালায় ওর বোনের কাছে পাঠিয়ে দেয়। তাহলে কোথায় থাকতো বোন? টালায়। যাক, তা চলো যাওয়া যাক, বেলা গেল। চার কি ঠিক করলে? পিঁপড়ের টোপে মুড়ির চার তো সুবিধা হবে না। তারপর কয়েকটা মাস তারপর কেটে গেল। আজ আবার পৌষ পার্বণের দিন। এবার পৌষ মাসের শেষাশেষি এত শীত পড়িয়াছে যে এইরূপ শীত তাহারা কখনো জ্ঞানে দেখেন নাই। সন্ধ্যার সময় রান্নাঘরের মধ্যে বসে অন্নপূর্ণা সুর চাকুলি পিঠের জন্য চালের গুঁড়োর গোলা তৈয়ারি করিতেছেন। সুর চাকুলি বলছি, এটা সরু চাকুলি ঠিকই আছে, এখানে সরু চাকলি পিঠে হয় না, সাদা সাদা গোল গোল সরু চাকলি পিঠে, ওই সরু চাকলি পিঠে করার জন্য চালের গুঁড়ো দিয়ে সেটা তৈরি হয়, সেই চালের গুঁড়ো দিয়ে তৈরি করছে। পুঁটি ও রাধি উনুনের পাশে বসিয়া আগুন পোহাইতেছে। পুঁটি আর রাধি, মেজো মেয়ে আর ছোটো মেয়ে কী করছে? উনুনের পাশে আগুন পোহাচ্ছে। রাধি বলিতেছে, আর একটু জল দিতে হবে মা, অত ঘন করে ফেললে কেন? পুঁটি বলিল, আচ্ছা মা, ওতে একটু নুন দিলে হয় না? ওমা দেখো মা, রাধির দোলাই কোথায় ঝুলছে, এক্ষুনি ধরে উঠবে। অন্নপূর্ণা বলে উঠলেন, সরে এসে বস মা, আগুনের ঘাড়ে গিয়ে না বসলে কি আগুনে পোহানো হয় না? এই দিকে আয়। গোলা তৈয়ারি হইয়া গেল। খোলা আগুনে চড়াইয়া অন্নপূর্ণা গোলা ঢালিয়া মুচি দিয়া চাপিয়া ধরিলেন। দেখিতে দেখিতে মিঠে আছে পিঠে টোপরের মতো ফুলিয়া উঠিল। বুঝতেই পারছো, এখানটা বোঝানোর কিছু নেই। পুঁটি বলিল, মা দাও প্রথম পিঠেখানা, কানাচের সারা ষষ্ঠীকে ফেলে দিয়ে আসি। প্রথম পিঠেটা তো কে খেত? প্রথম পিঠেটা যেহেতু প্রথম মেয়ে ছিল, কে? খেন্তি। প্রথম পিঠেটা কাকে দেবে? সারা ষষ্ঠীকে, কানাচের সারা ষষ্ঠীকে। অন্নপূর্ণা বলে, একা যাস নে, রাধিকে নিয়ে যা। মানে এটা শুধু খেন্তির জন্য নয়,
এটা এমনিই বলছে যে প্রথম পিঠেটা খেতে নেই, এরকম একটা কিছু প্রথা ছিল তখনকার দিনে, যে প্রথম যে জিনিসটা বানানো খেতে নেই, ঠিক আছে। এটা আমাদের একটা কুসংস্কার বলবো না, অন্ধবিশ্বাসও বলবো না, এটা একটা মনের একটা বিশ্বাস থেকে মানুষ করে থাকে। অনেকের কাছে কুসংস্কার, আবার অনেকের কাছে সেটা সংস্কার হয়ে দাঁড়িয়েছে, যেহেতু এটা পুরনো রেওয়াজ বা রীতি বলা যায়, পুরনো যে প্রথা বা রীতির মধ্যে পড়ে। পিঠে বানানোর সময় প্রথম পিঠেটা খেতে নেই, ঠিক আছে। সাঁড়া গাছের ঝোপের মাথায় কোথায় গেল, সাঁড়া ষষ্ঠী গাছ আছে, সেইখানে ফেলে দিয়ে আসতে বললো। তখন অন্নপূর্ণা বললেন, একা যাস নে, রাধিকে নিয়ে যা। পুটি যাবে বলছিল, বললো রাধিকে নিয়ে যা। খুব জ্যোৎস্না উঠিয়াছিল, বাড়ির পিছনে সাঁড়া গাছের ঝোপের মাথায় তেলাকুচা লতার থলো থলো সাদা ফুলের মধ্যে জ্যোৎস্না আটকিয়া রইয়াছে। এখানটা দেখো, খুব সুন্দর এখানে একটা খুব সুন্দর উপমায় সাজিয়েছেন লেখক। খুব জ্যোৎস্না উঠেছিল এবং বাড়ির পিছনে সাঁড়া গাছের ঝোপ ছিল, তার মাথায় তেলাকুচা লতার ছিল, সেই লতাগুলো থলো থলো ছিল সাদা ফুলের মধ্যে। তো সেটা আর কি বলছে যে জ্যোৎস্না সেখানে আটকে পড়েছে। পুটি ও রাধি খিড়কি দৌড় খুলিতে একটা শিয়াল শুকনো পাতায় খসখস শব্দ করিতে করিতে ঘন ঝোপের মধ্যে ছুটিয়া পলাইল। পুটি পিঠেখানা জোর করিয়া ছুড়িয়া ঝোপের মাথায় ফেলিয়া দিল। তাহার পর চারিধারে নির্জন বাঁশ বনের নিস্তব্ধতায় ভয় পাইয়া ছেলে মানুষ পিছু হটিয়া আসিয়া খিড়কি দরজার মধ্যে ঢুকিয়া পড়িয়া তাড়াতাড়ি দ্বার বন্ধ করিয়া দিল। পুটি ও রাধি ফিরিয়া আসিলে অন্নপূর্ণা জিজ্ঞাসা করিলেন, দিলি? পুটি বলিল, হ্যাঁ মা, তুমি আর বছর যেখান থেকে লেবুর চারা তুলে এনেছিলে সেখানে ফেলে দিলাম। যেখান থেকে লেবুর চারা তুমি তুলে এনেছিলে সেখানে আমি পিঠেটা ফেলে দিয়েছি। তারপর সে রাত্রে অনেকক্ষণ কাটিয়া গেল, পিঠে গড়া প্রায় শেষ হইয়া আসিতেছে। রাতও তখন খুব বেশি। জ্যোৎস্নার আলোয় বাড়ির পিছনের বনে অনেকক্ষণ ধরিয়া একটা কাঠঠোকরা পাখি ঠকর শব্দ করিয়া ঠক র র র দেখবে এটা শব্দ করিতেছিল ঠক ঠক করে। তারপর তাহার স্বরটাও যেন ক্রমে তন্দ্রালু হইয়া পড়িয়াছে, মানে এমন হচ্ছে যেন ঘুমের আবেশ চলে এসেছে। দুই বোনে সেই আওয়াজটা আর কি তন্দ্রালু হইয়া পড়িয়াছে, ওই রকমই হয়। দুই বোনের খাইবার জন্য কলার পাতা চিরিতে চিরিতে পুটি অন্যমনস্কভাবে হঠাৎ বলিয়া উঠিল, দিদি বড় ভালোবাসত। কে বললো? পুটি বললো। মেজো মেয়ে পুটি বললো, কলার পাতা চিরিতে চিরিতে কলার পাতাতে এবার পিঠে নিয়ে খাবে। দিদি বড় ভালোবাসত। তিনজনে খানিকক্ষণ নির্বাক হইয়া বসিয়া রইল। তাহার পর তাহাদের তিনজনেরই দৃষ্টি কেমন করিয়া আপনা আপনি উঠোনের এক কোণে আবদ্ধ হইয়া পড়িল। সেখানে বাড়ির সেই লোভী মেয়েটির লোভের স্মৃতি পাতায় পাতায় শিরায় শিরায় জড়াইয়া তাহার কত সাধের নিজের হাতে পোতা পুঁই গাছটি মাচা জুড়িয়া বাড়িয়া উঠিয়াছে। খেন্তি তো মারা গেছে বসন্ত হয়ে, বুঝতেই পারছো তোমরা। এবার দেখো, খেন্তির যে নিজের হাতের পোতা যে পুঁই গাছটা ছিল, সেই সাধের পুঁই গাছটা তাদের উঠোনের এক জায়গায় পোতা ছিল, সে নিজের হাতে পুঁতেছিল। দিনে যত সময় অতিক্রান্ত হয়েছে সেই পুঁই গাছও বেড়ে উঠেছে। পুঁই গাছ প্রতীক হয়ে উঠলো, তাহলে সময়ের প্রতীক হয়ে উঠলো। পুঁই গাছ প্রতীক হয়ে উঠলো খেন্তির যাওয়া, খেন্তিকে মনে করালো আর সময়টাকে মনে করালো যে অনেকটা সময় পেরিয়েছে, অনেক বেড়ে উঠেছে। বর্ষার জল ও কার্তিক মাসের শিশির লইয়া কচি কচি সবুজ ডগাগুলি মাচাতে সব ধরে নাই। বর্ষার জল আর কার্তিক মাসের শিশির নিয়ে কচি কচি সবুজ যে ডগাগুলো পুঁই গাছে, সেগুলো মাচাতে সব ধরছে না, মাচা হইতে বাহির হইয়া দুলিতেছে, এতটাই বেড়ে গেছে। বুঝতে পারছো কতটা সময় পেরিয়েছে? সুস্পুষ্ট নধর প্রবর্ধমান জীবনের লাবণ্যে ভরপুর। এখানে লাস্টে বলে দিয়েছেন শেষের দিকে গল্পকথক যে সুস্পুষ্ট নধর প্রবর্ধমান খুব বর্ধিত জীবনের লাবণ্যে ভরপুর। আবার জীবন কখনো থেমে থাকে না, জীবন চলতেই থাকে। সবুজে ভরপুর সেই পুঁই মাচাগুলো জীবনে ভরপুর, লাবণ্যে ভরা। খেন্তি যখন লাগিয়েছিল তখন একটা সময় ছিল, খেন্তির তখন কম বয়স, খেন্তি লাগিয়ে তারপর খেন্তির বিয়ে হলো, কতটা সময় গেছে। খেন্তি মারা গেল, তারপরে কত সময় গেছে। পুরো সময় অতিক্রান্ত হয়ে এবার বলছে সেই পুঁই মাছা দুলছে সুস্পষ্ট নধর প্রবর্ধমান জীবনের লাবণ্যে ভরপুর। বুঝতে পেরেছ? আশা করি তোমরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পুঁই মাচা গল্প বুঝতে পেরেছ। আজকে আমার পুঁই মাচা গল্প পড়ানো শেষ হলো। এর ওপর তোমাদের যে আমি দেখছি যে তোমাদের যে নতুন সিলেবাসে পুঁই মাচা দিয়েছে, তোমাদের যে নতুন সিলেবাস, ওখানে কিন্তু তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন
অন্য আছে। কোয়েশ্চেন প্যাটার্ন কিন্তু এমসিকিউ নেই, কোয়েশ্চেন প্যাটার্ন তোমাদের অন্য রকম। যেমন ধরো 2 নম্বরের তোমাদের কিন্তু দেখলাম কবিতা, গল্প থেকে 5 নম্বরের প্রশ্ন আসবে দেখলাম, কবিতা থেকে 2 নম্বরের 3 নম্বরের প্রশ্ন আসবে, 2 নম্বরের একটা 3 নম্বরের একটা, টোটাল 5 নম্বরের প্রশ্ন আসবে, গল্প থেকে টোটাল 5 নম্বরের প্রশ্ন আসবে। তাহলে তোমাদের আরেকবার তোমাদের ওই সিলেবাস, তোমাদের প্যাটার্নটা আমি আরেকবার না হয় দেখে নেব। তবে আমি যতদূর সম্ভব আমি এই দুটোই দেখেছি যে তোমাদের গল্প কবিতা থেকে। আচ্ছা, গল্পের যে যদি 5 নম্বরের প্রশ্ন, তার জন্য তো তোমাদের নোটসের প্রয়োজন পড়বে, নোটস দরকার, তোমাদের পড়ার দরকার, ঠিক আছে। তোমাদের আলাদাভাবে পেড ব্যাচের জন্য আমি তোমাদের বলে দিচ্ছি, তোমরা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী যারা, তারা ভর্তি হয়ে যেতে পারো ব্যাচে। আমি নম্বর বলে দিচ্ছি 9804753270, এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নিও। 9804753270। আমি যখন এই ভিডিওটা থাকবে, সেই ভিডিওর তলায় কিন্তু ডেসক্রিপশন বক্সে তোমাদের এই নাম্বারটা থাকবে, তোমরা দেখে নিও। তোমরা অবশ্যই পেড ব্যাচে ভর্তির জন্য যোগাযোগ করে নিও। নোটস ফোর্স সবই তোমরা কিন্তু পেয়ে যাবে। আমি যথাসম্ভব চেষ্টা করব তোমাদেরকে একাদশ শ্রেণীর সেমিস্টার শেষ করানোর, ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার সবই তোমাদের আমি দেব। আর তোমাদের নম্বরে যোগাযোগ করে নেওয়ার কথা আমি বলবো। আচ্ছা, থ্যাংক ইউ স্টুডেন্টস, থ্যাংক ইউ সো মাচ। ফোন করে নেওয়ার পর আমি তোমাদের সমস্ত ডিটেলস জানিয়ে দেব, ঠিক আছে? থ্যাংক ইউ।